প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নানা ধরনের রোগ নিয়ে কথা বলে থাকি। রোগ কিভাবে হয়, সেটার চিকিৎসা কীরকম, সেগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুব কমন একটি সমস্যা, সেটি হচ্ছে মেরুদণ্ডের সমস্যা। এবং মেরুদণ্ডের সমস্যায় আধুনিক যে সার্জিক্যাল চিকিৎসা আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন নিউরোসার্জন ডক্টর নুরুজ্জামান খান, সহযোগী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর নুরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আজকে আমরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে কথা বলবো। তো মেরুদণ্ডের সমস্যাটা কিন্তু আমরা দেখি যে বেশ কমন, বিভিন্ন কারণ মেরুদণ্ডের সমস্যা হয়। তো কি কি ধরনের সমস্যা নিয়ে আসলে মেরুদণ্ডের রোগীরা আপনাদের কাছে আসে? প্রথমে এটা দিয়ে শুরু করব। ধন্যবাদ আপনাকে। আসলে মেরুদণ্ডের নানাবিধ সমস্যা হতে পারে। জি। তো কি কি ধরনের সমস্যা যদি আমি বলি যে মেরুদণ্ডে কি ধরনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মেরুদণ্ডের যে গঠনগত যে বিষয়গুলো আছে সেগুলো একটু জেনে নেওয়ার দরকার। জি, অবশ্যই। কারণ ওই গঠনগত সমস্যাগুলো থেকেই কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো তৈরি হয়। আচ্ছা। তো যেমন ধরেন মেরুদণ্ডে আমাদের পিছনের যে মাথার পিছন থেকে শুরু করে একেবারে হিপ পর্যন্ত যে এরিয়াটায় একটা লম্বা একটা হাড়ের একটা মালার মতো একটা লাইন আপ থাকে, সেখানে অনেকগুলো হাড় থাকে। এই হাড়গুলোকে আমরা মেরুদণ্ডের হাড় বলি বা অনেক সময় ভার্টিব্রা বলি। তো এই হাড়গুলোর প্রত্যেকটা দুইটা হাড়ের মাঝে আবার একটা করে জোড়া থাকে। আচ্ছা। এই জোড়াতে একটা ডিস্ক থাকে, যা ডিস্ক তো বুঝিনি যে কম্পিউটারে যেরকম ডিস্ক থাকে ঠিক ওরকম একটা জিনিস থাকে, বাট এটা একটু ফার্ম, মানে একটু একেবারে শক্তও না আবার একেবারে নরমও না, জেলি, মাঝখানটা একটু জেলির মতো নরম জিনিস থাকে, আর চারপাশে একটু শক্ত একটা আবরণ থাকে, অনেকটা কুশনের মতো। এটা রাইট, এটা কুশনের মতোই কাজ করে বেসিক্যালি। আমরা যখন বিভিন্ন বাম্পিং করি বা নড়াচড়া করি, মুভমেন্টে আমাদের হেল্প করে এবং কুশনের মতো আমাদেরকে ইয়ে করে, যাতে করে আমরা আঘাত না পাই, ঘর্ষণ না হয়। আর এই একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়ের কিন্তু এই সংযোগ ছাড়াও আরও পিছনে অনেকগুলো সংযোগ থাকে বা জয়েন্ট থাকে বা জোড়া থাকে। আর এর চারপাশে কিন্তু অনেক মাসেল থাকে, মানে মাংসপেশি থাকে। আর এই মেরুদণ্ডের মধ্যে একটা বড় নালী থাকে, যেটা আমরা মেরুদণ্ডের নালী বলি, এবং নালীর ভিতরে একটা রগ থাকে। যেমন ধরেন যে আমরা যখন কোনো অ্যানিম্যাল স্যাক্রিফাইস করি তখন দেখা যায় গলার ভিতরে একটা সাদা রগ দেখা যায়, বা মুরগির ক্ষেত্রে আমরা ওটা কিন্তু বের করি, আপনারা অনেকেই জানেন। এটি কিন্তু মেরুদণ্ডের রগ, যেটা আপনার আমি এটাকে এইভাবে বলি যে এটা ব্রেন থেকে বেরোয় সারা শরীরে জালের মতো এই নার্ভগুলো এই রগের মাধ্যমেই সব সিগন্যালগুলো পাস করে এবং আমাদের সব কর্মকাণ্ড এটা দিয়েই প্রবাহিত হয়। তো এটাকে আমরা অনেকটা যেমন ইলেকট্রিসিটির যে আপনার ন্যাশনাল গ্রিড যেটা বলি, আমরা মেরুদণ্ডের এই রগটাকে কিন্তু মানুষের শরীরের ন্যাশনাল গ্রিড বলি, কারণ এটা ব্রেন থেকে যে জেনারেশনটা তৈরি হয়, যত ইলেকট্রিসিটি বা যত কিছু ইম্পালস তৈরি হয়, এই মেইন রগ দিয়েই সারা শরীরে ছড়িয়ে যায়। তো এখান থেকে যে প্রত্যেকটা হাড়ের মাঝে দুই পাশ দিয়ে ছোট ছোট করে এরকম নার্ভ বেরোয় যায়, এবং সেই নার্ভগুলো দেখা যাচ্ছে ঘাড়ের এরিয়া, বুকের এরিয়া এবং কোমরের এরিয়া, তারপরে আবার হিপের যে এরিয়া, সেইখানে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউশন করা আছে কোন জায়গায় কতগুলো নার্ভ থাকে। তো এখন যেটা প্রবলেম হয় যে এই যে স্ট্রাকচারগুলো বললাম আমি, এগুলোর কোনো একটাতে বা কোনো একটা জায়গায় যদি কোনো একটা সমস্যা হয়, সেই প্রবলেম রিলেটেড দেখা যাচ্ছে তার সমস্যা হয়। কিন্তু যদি আমি বলি সিমটমের, এগুলো তো বললাম প্যাথোলজি বা এখানে রোগটা কি সেটা, কিন্তু যদি সিমটমের কথা বলি তাহলে সিমটমটাগুলো মোটামুটি কিন্তু রিজনাল হয়। রিজনাল মানে আপনার ঘাড়ের এরিয়ার জন্য একরকম, বুকের এরিয়ার জন্য একরকম, আবার দেখা যাচ্ছে কোমরের এরিয়ার জন্য আরেক রকম সিমটম দেখা দিবে। তো সিমটমের কথা বা যে রোগের লক্ষণের কথা, সেগুলো নিয়েই যদি কথা বলি, তো আমি প্রথম থেকে যদি বলি যে যদি ঘাড়ের এরিয়াতে মেরুদণ্ডের কোনো সমস্যা হয় তাহলে কি হতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি দেখা যায় যে শুধুমাত্র এই নার্ভ বা রগের যদি কোনো প্রবলেম হয়, তখন দেখা যাচ্ছে যে সাইডের নার্ভগুলো বেরোয় আসছে বা স্নায়ু বা রগ বেরোয় আসছে, সেগুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকে এটা তো হাতে আসছে। আপনি জানেন যে ঘাড়ের যে স্নায়ুগুলো বেরোয় আসছে মেরুদণ্ডে, সেগুলো হাতে চলে আসে, আর বুকের রিজনেরগুলো দুই পাশ দিয়ে চলে আসছে, আর ঠিক একইভাবে আবার কোমরের যেগুলো সেগুলো পায়ে চলে যাচ্ছে। তো ঘাড়ের থেকে যদি নার্ভগুলোতে কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে হাতের দিকে, যদি এক সাইডের প্রবলেম হয় এক হাতে আসবে, দুই সাইডের প্রবলেম হলে দুই সাথে যাবে সিগন্যালটা। তো এই প্রবলেম বা সিগন্যালটা কী ধরনের প্রবলেম হতে পারে, যেমন ধরেন হাতে ব্যথা আসতে পারে, হাত অবশ হয়ে যাইতে পারে, হাত ঝিঝি লাগতে পারে, বা
আপনার নামনেস যেটাকে বলি অবশ হয়ে যাওয়া সেটা হতে পারে, এবং এমনকি হাতে দুর্বলতা চলে আসতে পারে বা শক্তি কমে যেতে পারে। আবার অনেক সময় যদি মেরুদণ্ডের মেইন যে রগটা, যেটাকে আমি বলছি যে কারেন্টের ন্যাশনাল গ্রিডের মতো মেইন মেরুদণ্ডের স্পাইনাল কর্ড যেটাকে বলছি স্নায়ুরজ্জু বলি, এটাতে যদি সমস্যা হয়, যে এটাতে কোনো প্রবলেম হলো, বা যেমন সাপোজ কোনো টিউমার হলো যেটা এই রগটাকে চেপে ধরলো, বা ওটা কোনো আঘাত লাগলো যে রগে ক্ষতিগ্রস্ত হলো, বা হাড়গুলো ওখান থেকে সরে গেল, বা হাড়ের বৃদ্ধি হয়ে ওখানে একটা প্রবলেম তৈরি হলো, রগের উপরে চাপ, মেইন রগের উপরে চাপ দিল, তখন দেখা যাচ্ছে যদি এটা ঘাড়ের রিজনে হয়, তাহলে যে রিজনে এই প্রবলেমটা হবে তার থেকে নিচের পুরো অংশেই এর ইফেক্ট পড়বে। ঘাড়ের যে রিজন এটা হবে, দেখা যাচ্ছে ঘাড়ে যদি এটা প্রবলেম হয়, তাহলে দেখা যায় 4 হাত পাই তার দুর্বলতা আসতে পারে, অবশ, ঝিঝি লাগা, হাত পা মানে ভার হয়ে যাওয়া, হাঁটতে গেলে অনেক সময় দেখা যায় সে রোবটের মতো হাঁটে, আমরা এটাকে বলি রোবোটিক ওয়াক। তো এই ধরনের একটা পেশেন্ট যখনই আমাদের রুমের চেম্বারে আসে, আমরা তার হাঁটা দেখেই কিন্তু বলতে পারি যে তার আসলে প্রবলেমটা কি, বা যেটা আমরা অনেক সময় অনেকের নাম উচ্চারণ করি যে সে দেখেই নাকি রোগীর অনেক অসুখ বলে দিতে পারতো। আসলে এরকম অনেক অসুখ আছে যেগুলো আমরা আসলে দেখেই বলে দিতে পারি। যেমন এরকম যদি রোবোটিক ওয়াক করে একটা পেশেন্ট আসে, তখন আমি বলতে পারি যে এটা তার এই প্রবলেমটা আছে। তো একইভাবে যদি ওখানে মাসেলগুলো যে রয়েছে, সে মাসেলেও তো কিন্তু অনেক সমস্যা হতে পারে। মাসেলের জন্য সাধারণত নেক পেইনটা নিয়েই বেশি আসে, যে ঘাড়ে ব্যথা নিয়ে আসে। ইভেন আপনার সিম্পল যদি বলি যে আপনি রাত্রে শুয়ে আছেন, সকালবেলা উঠে দেখলেন আপনার ঘাড় ব্যথা হয়ে গেছে, আপনি ঘাড় নাড়াচাড়া করতে পারতেছেন না, ভেরি সিম্পল। এটা আপনার একই রকমভাবে লম্বা সময় যদি আপনি শুয়ে থাকেন, তাহলে ঘাড়ে যে মাসেলগুলো আছে, মাসেলগুলো একই স্টেজে থাকবে, মানে একই রকমভাবে একদিকে কন্ট্রাকশন করে থাকবে, একদিকে রিল্যাক্সেশন করে থাকবে। এই যে দীর্ঘ সময় একটা সাইডের মাসেলগুলোকে কন্ট্রাক্ট করে থাকলো, তখন ওই মাসেলগুলো কন্ট্রাক্ট করে থাকে, বা মানে এটাকে কন্ট্রাকশনের বাংলা কি বলবো, যে সংকুচিত হয়ে থাকার জন্য দেখা যাচ্ছে যে ওইটা ফ্যাটিক হয়ে যাচ্ছে। সে তখন ফ্যাটিক হয়ে যাওয়ার জন্য, ফ্যাটিক হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে তখন এই ব্যথাটা তৈরি হয়। তো এরকম মাসেলের প্রবলেমের জন্য কিন্তু আমাদের এরকম সমস্যা হচ্ছে। আবার যদি একইভাবে যদি আমি বলি যে বুকের রিজনে যদি একটা প্রবলেম হয়, তাহলে বুকের রিজনের নার্ভে যদি সমস্যা হয়, কারণ এখানে নার্ভগুলো কিন্তু পিঠ থেকে সামনের দিকে এরকমভাবে চলে আসে, তো দেখা যাচ্ছে একটা লাইন বরাবর একটা তীব্র একটা ব্যথার সে অনুভূতির কথা বলবে যে আমার একটা এই লাইন বরাবর, এবং রুগীরা অনেক সময় দেখায় যে আমার এরকম একটা লাইন বরাবর ব্যথা হচ্ছে। তখন আমরা কিন্তু ওই লাইনটা আইডেন্টিফাই করে বলতে পারি তার আসলে কোন নার্ভের প্রবলেমটা হয়েছে। আর একইভাবে যদি আবার যেটা সার্ভাইকালে বললাম বা ঘাড়ের ক্ষেত্রে বললাম, যে তার যদি মেরুদণ্ডের নালীর ভিতরে কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে এই তখন হাতে কিন্তু আবার প্রবলেম হবে না, কিন্তু হাত স্পেয়ার করে চলে আসছে, হাত তো ঘাড়ের থেকে হাতের নার্ভগুলো যায়, যেহেতু আমি বুকের এখানের মেরুদণ্ডের কথা বলছি, সুতরাং হাতটা স্পেয়ার করে চলে আসবে, হাতে কোনো প্রবলেম হবে না। তার দেখা যাচ্ছে তার নিচ থেকে নিচের অংশটায় তার এই প্রবলেমগুলো হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু এই নিচের পায়ের দুর্বলতা চলে আসতে পারে, পা অবশ লাগা, ঝিঝি লাগা, ভারী হয়ে যাওয়া, এবং হাঁটতে অসুবিধা, যেটা রোবোটিক ওয়াকের মতো এরকম একটা হাঁটতে হবে। এবং পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে এরকম যে তার পাটা এত ভার, মনে হচ্ছে মাটির সঙ্গে আঠা দিয়ে বা গাম দিয়ে তার পাটা লেগে আছে, এরকম একটা অনুভূতির কথা বলে পেশেন্টরা। তো এবং অনেক ক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়, টোটাল দেখা যাচ্ছে পাটা প্যারালাইজড হয়ে গিয়েছে। আবার যদি আমি বলি যে কোমরের এরিয়াতে যদি কোনো সমস্যা হয় মেরুদণ্ডের, তো কোমরের এরিয়ার সমস্যার 1 নাম্বার প্রবলেম হবে তার যে কোমর ব্যথা হবে। কোমর ব্যথার সঙ্গে একইভাবে যে পায়ের দিকে তার একটা রেডিয়েটিং পেইন বা একটা তীব্র ব্যথা, একটা পায়ের একটা রগ বরাবর একটা মানে একটা লাইন বরাবর একটা ব্যথা যায়, সেটা 1 পায়েও হতে পারে, সেটা 2 পায়েও হতে পারে। তো এই যে আমরা তখন দেখি যে পেশেন্টরা যদি অনেক রুগী কিন্তু বলতে পারে সুনির্দিষ্ট করে যে আমার এই লাইনটা দিয়ে ব্যথা হচ্ছে, তখন রুগীরা যদি সুনির্দিষ্ট করে এরকম বলতে পারে এই লাইন দিয়ে ব্যথা হচ্ছে বা এই এরিয়াতে আমার অবশ, তখন কিন্তু আমরা বলতে পারি যে কোন নার্ভ এটা ইনভলভ, কোন নার্ভ, কোন নির্দিষ্ট করে বলতে পারি কোথায় প্রবলেমটা হয়েছে। আর যদি দেখা যায় যে তার একই সাথে তার পায়খানা প্রস্রাবের কোনো সমস্যা চলে এসেছে, অর্থাৎ সে পায়খানা ধরে রাখতে পারে না, অথবা প্রস্রাবটা পড়ে যাচ্ছে, তো এটা কিন্তু খুব সিরিয়াস, আমরা এটাকে রেড ফ্ল্যাগ বলি, যে এরকম একটা সমস্যা হলে কিন্তু ডেফিনেটলি তাকে খুব দ্রুত সময়ের ভিতরে ডক্টরের শরণাপন্ন হয়ে তার একটা এই প্রবলেমটাকে সলভ করতে হয়। কারণ যখন এটাকে আমরা বলি যে অটোনমিক ফাংশন বা নার্ভ নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে, যে এটা নার্ভ নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে যখন যায়,
তখন কিন্তু যতই আমরা চিকিৎসা করি এটা ফিরে আসার সম্ভাবনা তখন 50-50 একটা চান্স হয়ে যায়। তো একটা ইয়াং মানুষ যদি দেখা যায় যে সারা জীবন তার পরবর্তীতে ক্যাথেটার লাগিয়ে সারা জীবন কাটাতে হচ্ছে, এটা কিন্তু খুব কষ্টের একটা বিষয়। সেই কারণে এটা আমরাকে অনেক মানে ইম্পর্টেন্সের সাথে দেখি যে এটা, এবং সেই কারণে আমরা এটাকে রেড ফ্ল্যাগ বলি। তো এখন কোমরের এই প্রবলেমগুলোতে কিন্তু এই ধরনের একটা সমস্যা আসতে পারে, ভয় থাকে সব সময়। জি, এবার একটু যে জানি যে মানে আমরা যে সমস্যাগুলো আলোচনা করছি বা আপনি এতক্ষণ যেগুলো বললেন, সেই সমস্যাগুলো আমাদের দেশে প্রকোপটা কেমন, আপনারা কেমন রোগী পান এরকম? ধন্যবাদ। আসলে কোমর ব্যথা নাই এমন কোনো মানুষ নাই আমি মনে করি, এবং আপনারা যেই আছেন প্রত্যেকেই এক বা একাধিক সময় কিন্তু কোমর ব্যথার এই প্রবলেমটাকে আপনি ফেস করেছেন, বা আপনার ঘাড়ে ব্যথার প্রবলেমে ফেস করেছেন, যে আপনি শুয়ে আছেন সকালে দেখলেন যে আপনার ঘাড়ে ব্যথা ইত্যাদি। তো সুতরাং এই মেরুদণ্ডের সমস্যা ভেরি কমন, খুবই একটা মানে একটা সচরাচর সবসময় দেখা যায় যে এই প্রবলেমটা রয়েছে, এবং সারা বিশ্বব্যাপী কোমর ব্যথাটা একটা মানুষের কর্মক্ষমতা কমায় দেওয়ার জন্য এক নম্বর একটা অন্তরায়। একটা মানুষের যদি কোমর থেকে যদি ব্যথা হয়, সে যদি বসে না থাকতে পারে, তার ওয়ার্কিং ক্যাপাসিটি কিন্তু কমে যায়, দেখা যায় সে কাজ করতে পারতেছে না, তো তার ফ্যামিলির উপরে একটা বার্ডেন চলে আসে। সেই কারণে এই কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা বা মেরুদণ্ডের সমস্যাগুলো এটা খুবই কমন একটা প্রবলেম, এবং আমি মনে করি যে যত রকম সমস্যা আছে তার ভিতরে একটা ইম্পর্ট্যান্ট এবং কমন একটা সমস্যা হলো মেরুদণ্ডের সমস্যাগুলো। তো সুতরাং আমি এই মেরুদণ্ডের সমস্যা নিয়ে আমরা যে ভুগি, এই মেরুদণ্ডের সমস্যাগুলোর দ্রুত সমাধান করা উচিত। যদি আমরা লম্বা সময় এটাকে মানে আমরা জিয়ে রাখি, তাহলে দেখা যাচ্ছে বড় ধরনের একটা ডিসেবিলিটি তৈরি হয়, যেটা তার কর্মক্ষমতার উপরে একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে তো এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনার মানে খুব প্রবণ, আমাদের সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে, ফলে সড়ক দুর্ঘটনা থেকেও তো অনেক ধরনের ইনজুরি হচ্ছে স্পাইনাল কর্ডে বা মেরুদণ্ডে, সেটাও তো একটা বড় সমস্যা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, ডেফিনেটলি। আমি এই কথাটা পরে আসতেছিলাম, যে আমি প্রথমত কথা বললাম আমরা যে রিজন বা এলাকা ভিত্তিক মেরুদণ্ডের যে সিমটম বা লক্ষণগুলো দেয়। এখন মেরুদণ্ডের কি ধরনের প্যাথোলজি বা সমস্যাগুলো হতে পারে, যেমন ধরেন যে টিউমার, আপনি তো ক্যান্সার বিশেষজ্ঞ, আপনি জানেন যে শরীরের সবখানেই টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে। তো মেরুদণ্ড তো ডেফিনেটলি একটা উৎকৃষ্ট জায়গা যেখানে ক্যান্সার আসে, এবং ইভেন আপনার শরীরের এই ক্যান্সারগুলোকে, বা ক্যান্সার ঠিক বলবো না, প্রথমে আমি বলবো যে টিউমার। তো টিউমারগুলো তো আপনি জানেন যে 2 রকম টিউমার হয়, যে কিছু টিউমার আছে ভালো টিউমার, কিছু টিউমার আছে খারাপ টিউমার বা ম্যালিগনেন্সি বা ক্যান্সার। তো যে ভালো টিউমারগুলো, সেগুলো আপনি জানেন যে এগুলো যদি আমরা কমপ্লিটলি সুন্দর করে রিসেকশন করে বা কেটে ফেলে দিতে পারি, রোগী কমপ্লিটলি ভালো হয়ে যায়। আর যে টিউমারগুলো ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আবার 2 রকম আসতে পারে। যে কোনো ক্যান্সার আসছে যে স্থানীয়ভাবে ওইখানেই তৈরি হয়েছে, মেরুদণ্ডের ভিতরেই তৈরি হয়েছে। আবার কিছু ক্যান্সার রয়েছে যে শরীরের অন্য জায়গার ক্যান্সার, যেমন ধরেন আপনি সাপোজ আপনি অ্যাবডোমিনাল বা পেটের কোনো ক্যান্সার আপনি চিকিৎসা করছেন, সেখানে দেখা গেল হাড়ে চলে গিয়েছে, কারণ পেটের পিছনেই তো মেরুদণ্ড রয়েছে, এবং একটা ওখানে রক্তের একটা কানেকশন আছে। দেখা যাচ্ছে যে ওখান থেকে সেই কানেকশনের মাধ্যমে মেরুদণ্ডের ভিতরে সেই ক্যান্সারটা চলে গিয়েছে। সুতরাং এই যে এটাকে আমরা যে মেটাস্টেসিস বলি বা ছড়িয়ে পড়া ক্যান্সার বলি, এটা কিন্তু একটা ডেঞ্জারাস বিষয়। তো এই ক্যান্সারগুলোর হিসাবটা ডিফারেন্ট, কারণ ক্যান্সারে আপনি জানেন যে কী ধরনের ক্যান্সার, তার উপরে তার পরবর্তী তার লাইফ এক্সপেক্টেন্সি, মানে কতদিন বাঁচবে বা কেমন তার ডিসেবিলিটি বা কষ্টটা কেমন হবে, সেগুলো নির্ভর করে অনেক কিছু, ইনভলভমেন্ট কী পরিমাণ সেটাও আপনি জানেন। কিন্তু ভালো যে ক্যান্সারগুলো আছে, সেই ভালো ক্যান্সারগুলো কিন্তু আবার বিভিন্ন জায়গায়, মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় হতে পারে। যেমন ধরেন মেরুদণ্ডের যে হাড়গুলো বললাম, হাড়ের বাইরে হতে পারে। হাড়ের বাইরে যদি এটা হয়, তাহলে এটা দেখা যায় যে অনেক সময় মেরুদণ্ড থেকে যে নার্ভগুলো বাইরে বা স্নায়ুগুলো বাইরে বেরোয় আসে, সেই স্নায়ুর সঙ্গে রিলেটেড এই টিউমারগুলো হয়। তখন দেখা যায় যে ওই স্নায়ু রিলেটেড যে এরিয়াতে সে মানুষের যে সাপ্লাই বা মোটর মানে অনুভূতি বা তার মুভমেন্ট, এগুলো যে করে যে নার্ভটা, সেই নার্ভে যদি এটা হয়, তখন দেখা যায় যে সেগুলোতে তার প্রবলেম হচ্ছে, সেখানে ওই রিলেটেড প্রবলেম হচ্ছে। আবার কিছু সময় দেখা যাচ্ছে এটা মেরুদণ্ডের যে হাড় আছে, সেই হাড়েরই টিউমার হয়। তো হাড়ের টিউমারও আপনার ভালো টিউমার হতে পারে, খারাপ টিউমার হতে পারে। আবার মেরুদণ্ডের যে নালী আছে, এই নালীর ভিতরেও কিন্তু টিউমার হতে পারে। সেই নালীর ভিতরে টিউমারটাকে আমরা আবার 3টা লেয়ারে ভাগ করে ফেলি, যে কারণ ওখানে যে আপনার স্নায়ুরজ্জুর কথা বললাম, সেই স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড এর বাইরে একটা আবরণ থাকে। সেই আবরণের বাইরে এক ধরনের টিউমার হতে পারে। আবার আবরণের ভিতরে যে স্নায়ুরজ্জু বা ক্যানেল, মেরুদণ্ডর যে
মানে কর্ড বা স্পাইনাল কর্ড, সেই কর্ড এবং আবরণ এর মাঝেও কিন্তু আবার টিউমার হতে পারে। আবার দেখা যাচ্ছে স্পাইনাল কর্ডের ভিতরেও টিউমার হতে পারে। তো যখন স্পাইনাল কর্ডের ভিতরে টিউমার হয় সেটা কিন্তু সবচেয়ে এই জাতীয় সবগুলো টিউমারের ভিতরে সেটা একটু ডেঞ্জারাস টিউমার, কারণ ওই মেরুদণ্ডের রগের ভিতরে যে টিউমারটা হবে সেই টিউমারটাকে আনতে হলে আমাদেরকে রগটাকে কাটতে হবে। কাটলে ওখানে কিছু ইনজুরি হবে ডেফিনেটলি, এবং তার ফাংশন কিছুটা ইম্পেয়ার করবে। এটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট। এবং এই ধরনের কাজ করার সময় বা অপারেশন করার সময় আমরা রোগীর সাথে অনেক বেশি কথা বলে নেই যে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। তো কিন্তু দেখা যাচ্ছে শুধু ওইটুক বাদ বাকি বাইরে যে টিউমার আছে সেগুলো সেফলি আমরা নিয়ে আসি, তাতে কোনো রোগীর কোনো প্রবলেম কমপ্লিটলি ভালো হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আরো কতগুলো সমস্যা নিয়ে আপনি নিশ্চয়ই আলোচনা করতে চাইছেন। বিরতির পর শুনতে হবে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম মেরুদণ্ডের আধুনিক সার্জিক্যাল চিকিৎসা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান। বিরতির আগে আপনি বলছিলেন মেরুদণ্ডের নানা ধরনের সমস্যা, এর মধ্যে আমরা একটা বিরতিতে যেতে হয়েছে, তো আপনি যদি আবার অন্যান্য সমস্যাগুলো নিয়ে। জি, থ্যাংক ইউ। আমরা বিরতির আগে আসলে কথা বলছিলাম মেরুদণ্ডের টিউমার নিয়ে। তো টিউমারের পরে যদি বলি যে ট্রমা একটা, যেটা আপনি বলছিলেন যে আঘাত, মেরুদণ্ডের বিভিন্নভাবে আঘাত প্রাপ্ত হতে পারে, পড়ে যে একজন গাছ থেকে পড়ে যেতে পারে অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এরকম আঘাতের জন্য কিন্তু মেরুদণ্ডের যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে, ঘাড়ের রিজন, বুকের রিজন বা কোমরের রিজন, যে কোনো জায়গায় হাড় ভেঙে যেতে পারে, নার্ভগুলো ইনজুরি হতে পারে। তো হাড় ভেঙে গেলে ডেফিনেটলি তখন দেখা যায় ওইখানে অনেক ব্যথা হয়। আর নার্ভ বা রগ যদি ইনজুরি হয় তাহলে দেখা যাচ্ছে সে প্যারালাইজড হয়ে যাচ্ছে। সুতরাং আঘাত পেয়ে কিন্তু মেরুদণ্ডের মারাত্মক একটা সমস্যা তৈরি হতে পারে। তার ভিতরে সিম্পল শুধু ব্যথা থেকে শুরু করে প্যারালাইসিস হয়ে যাওয়া পর্যন্ত এরকম সমস্যা কিন্তু হতে পারে। আবার যদি আমি বলি যে এই ইনফেকশনের কথা যদি বলি, শরীরে যে কোনো জায়গায় যেরকম ইনফেকশন হয় মেরুদণ্ডের ভিতরে কিন্তু অনেক ধরনের ইনফেকশন হয়। তো ইনফেকশনগুলোকে সাধারণত আপনি জানেন যে দুইভাবে আমরা বলি, একটা হলো যে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন, আর একটা হলো টিবি বা যক্ষা রোগের ইনফেকশন। আমাদের দেশে যেটা খুব কমন, আমাদের দেশে খুবই কমন। এবং টিবিতে কিন্তু যক্ষা রোগটা বেশ কমন, খুবই কমন। কারণ হলো যে এখানে আপনি জানেন যে মেরুদণ্ডের ভিতরে একটা রক্তনালীর একটা প্লেক্সাস বা একটা জালের মতো একটা আবরণ থাকে, এবং এই মেরুদণ্ডের সাইড দিয়ে কিন্তু অনেক ছোট ছোট লিম্ফ নোড বা নার্ভ থাকে, এবং আমাদের এই যক্ষা রোগটা কিন্তু এই লিম্ফ নোড বা এই গ্রন্থিতেই অ্যাটাক করে বেশি। তো দেখা যাচ্ছে যে ওখান থেকেই খুব সহজেই সে মেরুদণ্ডের ভিতরে চলে যায় এবং মেরুদণ্ডে যক্ষা রোগ হয়। তো এই যখন মেরুদণ্ডে যক্ষা রোগ হয় তখন আপনারা অনেকেই বলেন যে যার হয় যক্ষা তার নাই রক্ষা। বিষয়টা কিন্তু এরকম না, যে যক্ষা কিন্তু কমপ্লিটলি কিউরেবল একটা ডিজিজ, আপনি জানেন যে টোটালি ভালো হয়ে যাওয়ার মতো একটা সমস্যা। আর যক্ষাটা, মেরুদণ্ডের যক্ষাটা যদি আর্লি স্টেজে মানে প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে কিন্তু কোনো সার্জারি বা অপারেশনের লাগে না, শুধুমাত্র ওষুধেই কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু দেখা যায় যে যখন যক্ষাটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়, ওখানে হাড়গুলো ভেঙে যায়, পোড়া খেয়ে যায়, ওখানে পুঁজ জমে যায়, তখন বা মেরুদণ্ডের রগের উপরে প্রেশার তৈরি করে, তখন দেখা যাচ্ছে যে অপারেশন ছাড়া তার কোনো বিকল্প থাকে না, অ্যাজ ওয়েল অ্যাজ যক্ষার ওষুধ তো তাকে খেতেই হবে। তো আমরা যদি এরকম মেরুদণ্ডের এই ইনফেকশনের পরে অন্য আরেকটা বিষয় চিন্তা করি, যেটা সবচেয়ে কমন কিন্তু আমি সবার শেষে বলতে চাচ্ছিলাম, সেটা হলো বিভিন্ন ডিজেনারেটিভ মানে বয়সজনিত বা ঘর্ষণজনিত মানে গ্রোথ, এই সব জনিত কারণে যে চেঞ্জটা আসে মেরুদণ্ডের ভিতরে। কারণ আমাদের প্রত্যেকটা সময় মুভমেন্টে যে ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে, মানে ঘর্ষণ হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, বা যে মানে এজিং প্রসেস বা বয়স হয়ে যাওয়ার জন্য যে চেঞ্জগুলো আসতেছে, এগুলোর জন্য মেরুদণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনের জন্যই কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে আমাদের সমাজের মানুষগুলো মেরুদণ্ড রিলেটেড প্রবলেম। তো তার ভিতরে আমি একটা জিনিস বলি, যেমন ধরেন ডিস্কের সমস্যা। তো ডিস্ক আমি আগেই বলেছি, দুই হাড়ের মাঝে, মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে যে একটা জোড়া থাকে, সেই জোড়াটাকে আমরা ডিস্ক বলি। এই জোড়াটার দুইটা আবরণ থাকে, বাইরের একটু শক্ত আবরণ, ভিতরে একটা নরম জেলির মতো একটা জিনিস থাকে। তো এইটা দেখা যায় যে অধিকাংশ সময় এটা ফেটে যায়, বাইরের আবরণটা ফেটে যায়, ফেটে গেলে ভিতর থেকে যে জেলির মতো জিনিসটা আছে সে বের হয়ে আসে। এখন এই যে জেলির মতো আবরণটা বের হয়ে আসলো, সেটা মেরুদণ্ডের কোন দিকে বের হলো তার উপরে নির্ভর করে তার সিমটম বা লক্ষণগুলো দেখা দেবে বা তৈরি হবে। দেখা যাচ্ছে যদি ঘাড়ের বা পিঠের
মেরুদণ্ডের এটা মাঝামাঝি পর্যায়ে এটা বের হয়ে আসে, তাহলে ওখানে যে রগ আছে, নার্ভ আছে বা স্পাইনাল কর্ড আছে, সেটাতে কিন্তু চাপ তৈরি করে। তো তখন এই চাপের ক্ষেত্রে কি হয় যে তার বড় ধরনের একটা মারাত্মক একটা প্রবলেম হয়, যে তার প্যারালাইসিস হয়ে যেতে পারে, তারপর হাত পা অবশ হয়ে যাওয়া, স্পাস্টিক বা রোবোটিক ওয়াক কিছুক্ষণ আগে বলছিলাম, সেই ধরনের কিন্তু প্রবলেম হতে পারে এই ক্ষেত্রে। আবার যদি এই ডিস্কটা যদি কোনো একটা সাইড দিয়ে বের হয়, এক সাইডে যদি বের হয়, তাহলে দেখা যাচ্ছে ওই পাশে যে নার্ভটা রয়েছে সেই নার্ভের ইরিটেশন করবে। তো তখন দেখা যাচ্ছে ওই রিলেটেড প্রবলেম, যেমন ঘাড়ের যদি নার্ভটাকে ইরিটেট করে তখন হাতের দিকে আসবে, পায়ের মানে কোমরের নার্ভগুলোকে, কোমরের থেকে যে নার্ভগুলো বেরোয় পায়ে গিয়েছে সেখানে যদি ইরিটেশন করে দেখা যাচ্ছে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, অবশ হচ্ছে, তারপর মানে কি বলে এটা টিংলিং সেশন, যেটা ঝিঝি লাগার মতো একটা সমস্যা তৈরি হচ্ছে। তো এটা কিন্তু এক পাশে হতে পারে, আবার দুই পাশেও হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ক্যানেল স্ট্যানোসিস বলি আমরা, যে পুরা ক্যানেলের মাঝখানে যে নালীটা রয়েছে, মেরুদণ্ডের মাঝখানে যে নালীটা রয়েছে সেটাকে আমরা ক্যানেল বলতেছি। এই ক্যানেলটা যদি চিকন হয়ে যায় তখন এর ভিতরে যে রগটা আছে এই রগটা কিন্তু চাপ খাবে। তো রগটা চাপ খেলে দেখা যাচ্ছে যে তখন সে যখন হাঁটবে, হাঁটার পরে দেখা যাচ্ছে একটু হাঁটার পরেই তার পাটা অবশ হয়ে যায়, সে আর হাঁটতে পারে না, ক্লামজি হয়ে যায়, বলে আমার পা চলতেছে না, এরকম একটা সমস্যা। তখন সে বসে পড়ে, বসে পড়ার পর কিছুক্ষণ আবার বসে রেস্ট নেওয়ার পর দেখা যাচ্ছে তার এই প্রবলেমটা চলে যাচ্ছে, আবার সে উঠে আবার কিছুক্ষণ হাঁটতে পারে। তো এই প্রবলেমটাকে আমরা বলি নিউরোলজিক্যাল ক্লাউডিকেশন বা একটা প্রবলেম, যেটার জন্য আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু সার্জারির একটা প্রবলেমের দিকে যায়, যেগুলো আমরা আরও পরবর্তীতে আলাপ করব আজকে। তো এই ধরনের অনেকগুলো সমস্যা রয়েছে, ডিজেনারেটিভ বা বয়সজনিত। তারপর আর একটা খুব কমন একটা বিষয় রয়েছে, যেটাতে হাড়গুলো একটার সঙ্গে কিন্তু মেরুদণ্ডের হাড়গুলো কিন্তু একটার সাথে একটা অ্যালাইনমেন্টে থাকে। আমরা যতই মুভ করি এই অ্যালাইনমেন্ট সে রক্ষা করেই কিন্তু মুভমেন্টগুলো হয়। কিন্তু কোনো কারণে যদি এই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে না পারে মেরুদণ্ড, তখন ওই জায়গাটা একটা আনস্টেবল সেগমেন্ট তৈরি হয়, মানে ওইটাকে স্টেবল করে ধরে রাখতে পারে না। তো স্টেবল করে ধরে না রাখতে পারাটাকে আমরা ইনস্টেবিলিটি বলতেছি। তো এই ইনস্টেবিলিটির জন্য কিন্তু মারাত্মক ধরনের একটা কষ্ট হয় রোগীদের। তো এইটা দুই ধরনের একটা প্রবলেমের জন্য এটা হয়। অনেক সময় দেখা যায় আঘাত পেয়েতে এটা হতে পারে, আবার অনেক সময় দেখা জন্মগতভাবে ওখানে কোনো বোনি ডিফেক্ট বা কোনো একটা অসিফিকেশন, যেটাকে আমি বলবো যে একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় যে জোড়া লেগে যাওয়া। আপনি জানেন যে অসিফিকেশন মানে হলো যে একটা হাড় 3-4টা অংশে প্রথমে তৈরি হয়, তারপর ওটাকে একসাথে আবার জোড়া হয় ডেভেলপমেন্টের যখন বাচ্চা বড় হয় সেই টাইমে। তো দেখা যাচ্ছে কোনো একটা কারণে যদি এই জোড়াটা না লাগে তখন ওই জায়গায় একটা ডিফেক্ট থাকে, সেইটার ক্ষেত্রে পরবর্তীতে যখন সে বড় হয় দেখা যায় হাড়গুলো সরে যাচ্ছে। আবার অনেক সময় আঘাত পাওয়ার জন্য কিন্তু ওখানে ফ্র্যাকচার হতে পারে, বা ডিজেনারেটিভ মানে আমরা যেটা বললাম যে বয়সজনিত কারণে যে চেঞ্জটা আসে, ক্ষয়প্রাপ্ত হয়, সেই ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে হাড় সামনে পিছনে সরে যাচ্ছে। এই সব কারণে যখন একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়ের সংযোগ বা একটা অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারে না, তখন একটা হাড়গুলো একটা থেকে আরেকটা এরকম সরে যায়। এই একটা কন্ডিশনকে আমরা অনেক সময় মানে আমরা যদি ইংরেজিতে বলি বা মেডিকেল সায়েন্সে বলি, সেটা স্পন্ডাইলোলিস্থেসিস বা হাড় সরে যাওয়া রোগ বলি আমরা। তো এই হাড় সরে যাওয়া রোগও কিন্তু একটা মারাত্মক সমস্যা তৈরি করে। এটার জন্য কিন্তু আমাদের অনেক সময় অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা লাগে। সামান্য একটু যদি থাকে তাহলে হয়তো আমরা ওষুধ দিয়ে ঠিক করতে পারি, কিন্তু যদি দেখা যায় গ্রেড 2, 3, 4 এরকম স্টেজে চলে যায় তখন কিন্তু সার্জারির দিকে যাইতে হয়। তো এই যে এই ডিজেনারেটিভ বা বয়সজনিত বিভিন্ন চেঞ্জের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলোর জন্যই কিন্তু আমাদের সবচেয়ে বেশি পেশেন্ট কিন্তু এই প্রবলেমগুলো নিয়েই আমাদের কাছে আসে। অতএব মেরুদণ্ডের সমস্যার যদি একটা কথা বলি যে কোন প্রবলেমগুলো সবচেয়ে বেশি আসে, সেই প্রবলেমগুলো এই মানে ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত বা বয়সজনিত। এখন আমাদের রুগীরা অনেক সময় এসে বলে যে রুগীর আমার হাড় ক্ষয় হয়ে গেছে, আবার অনেকে বলে যে আমার হাড় বৃদ্ধি পেয়েছে, হাড় বেড়ে গিয়েছে। তো এই যে এই টার্মগুলো বলি, এগুলো সবই কিন্তু ওই ডিজেনারেটিভ ডিজিজের ভিতরে পড়ে। আর এর পাশাপাশি একটা জিনিস বলে দিই, এর পাশাপাশি আর একটা জিনিস আছে যে এই হাড়গুলো কিন্তু অনেক সময় অস্টিওপোরোসিস হয়। আপনি জানেন যে বয়স হয়ে গেলে
অথবা মহিলাদের যে পোস্ট ম্যানোপজাল মানে তার মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর হরমোনাল যে চেঞ্জ আসে, তখন দেখা যাচ্ছে তার হাড়গুলো শুকিয়ে যায় বা হাড়ের মজ্জাটা কমে যায়, এটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। এটাও কিন্তু একটা অন্যতম প্রবলেম মেরুদণ্ডের। জি, আমরা তো এতক্ষণ সমস্যা শুনলাম, এবার যদি একটু আসি সমাধানের দিকে, যে মেরুদণ্ডের এই যে সমস্যা, নানা ধরনের সমস্যার কথা আপনি বললেন, তো এই সমস্যাগুলোর আসলে সার্জিক্যাল চিকিৎসা কি কি হয় সেগুলো যদি একটু বলেন। তো এই প্রবলেমগুলো যদি আমি চিকিৎসার আগে একটু আমি বলে নিতে চাই যে এই প্রবলেমগুলো, যে আপনি একটা প্রবলেম নিয়ে আসলেন আমার কাছে, তখন আমি কিভাবে ডিটেক্ট করব যে আপনার আসলে কি প্রবলেম, রোগটা নির্ণয় করবেন কিভাবে, রোগটা নির্ণয় করব কিভাবে, এটা সম্বন্ধে আমি একটু কথা বলে নিতে চাই। সেটা হলো যে প্রথমত আমরা কিন্তু ডিটেক্ট করি যে তার কোন রিজন। মেরুদণ্ডের আমি আগেই বলেছি 3টা রিজনকে আমরা ভাগ করি, যে ঘাড়ের রিজন, বুকের রিজন এবং কোমরের রিজন। তো আমি রুগীটা যখন আসে তার সিমটম এবং তারকে আমরা ক্লিনিক্যালি বা তার গায়ে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি যে তার কোন রিজনের প্রবলেমটা রয়েছে। তো তখন আমরা সেই রিজনের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিই অ্যাজ এ হোল, আর কিছু পরীক্ষা নিরীক্ষা দিই তার সামগ্রিক অন্যান্য বিষয়গুলো জানার জন্য। কারণ একটা জিনিস বলা হয় না এই প্রবলেমগুলোর সাথে, যেহেতু মেরুদণ্ডে অনেক হাড়ের বা অনেক জয়েন্টের বা জোড়ার সমাবেশ, সেই জন্য জয়েন্ট বা জোড়ার যে প্রবলেমগুলো আছে, কমন প্রবলেম, যেমন বাতের সমস্যা, এটা কিন্তু মেরুদণ্ডের একটা বড় প্রবলেম দেয়। সুতরাং যখন আমরা পরীক্ষা নিরীক্ষার ভিতরে যাই, তখন এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে তার আবার কোনো বাতের সমস্যা আছে কিনা। তো সেই রিলেটেড, আর্থ্রাইটিস রিলেটেড আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পরীক্ষা আমাদের জন্য, সেটা 1 নম্বর হলো MRI, আর পাশাপাশি আমরা এক্সরে। এই 2টা জিনিস কিন্তু আমাদের মাস্ট দিতে হয়, কারণ MRI দিলেই আমরা কিন্তু অনেক মানে মোটামুটি মোর দ্যান 90% ডায়াগনোসিস আমাদের চলে আসে MRI দিলেই। কারণ MRIতে টোটালি ডেলিনিয়েট করা যায়, টোটালি দেখা যায় যে তার কোথায় প্রবলেম, হাড়ের প্রবলেম না মাংসের প্রবলেম, নাকি তার কোনো রগের প্রবলেম বা নার্ভের প্রবলেম, এবং প্রবলেমটা কি, এটা কি টিউমার নাকি এটা টিবি নাকি এটা ডিজেনারেটিভ, যেটা বললাম যে এটা ডিস্কের সমস্যা কিনা বা হাড়গুলো সরে গিয়েছে কিনা, সবকিছু কিন্তু এটা বোঝা যায়। তবে অনেক সময় আমাদের কিন্তু সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যান করলে আমরা আরও অনেক কিছু, যেমন হাড় রিলেটেড যদি কোনো প্যাথোলজি হয়, যে ওখানে কোনো জায়গায় কোনো হাড় ভেঙে গিয়েছে কিনা বা বৃদ্ধি পেয়েছে কিনা, বা কোনো একটা পর্দা বা নরম জিনিস অনেক সময় হাড়ে রূপান্তর হয়, আপনি জানেন, যেটাকে আমরা অসিফিকেশন বলি। এই মেরুদণ্ডের ভিতরে যদি এরকম অসিফিকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু সে প্রবলেম তৈরি করে। সে কারণে দেখা যায় যে আমরা অনেক সময় সিটি স্ক্যানও আমাদের লাগে। তো সুতরাং এই ধরনের নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে আপনার প্রবলেমটা কি। তখন আমরা তাকে সেই রিলেটেড একটা সিদ্ধান্তে আসি যে আপনার এই যে প্রবলেমটা ডায়াগনোসিস এই, এবং এই ডায়াগনোসিসে আমরা কি চিকিৎসায় যাব। এখন অনেক ক্ষেত্রে আমাদের শুধু ওষুধের চিকিৎসা রয়েছে, আমরা সেই ওষুধের চিকিৎসা তাকে অফার করি, এবং ওষুধের চিকিৎসা যেগুলো ভালো হওয়ার অসুখ, সেগুলো ডেফিনেটলি ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি। কিন্তু কিছু কিছু অসুখ আছে যেগুলো আসলে ওষুধে ভালো হওয়ার নয়। ইভেন আমরা অনেক সময় লম্বা সময় তাকে ব্যথার জন্য ব্যথার ওষুধ দিয়ে খাওয়ায়ে তাকে অপারেশনের দিকে না যেয়ে, বা রুগীরা অপারেশন অনেক সময় যেতে চায় না, বা আমরা অপারেশনের মানে যারা নন সার্জন না, তারা হয়তো সার্জারির কাছে রেফার করে না, বা রুগীও ইন্টারেস্টেড হয় না, তখন দেখা যাচ্ছে যে তাকে কন্টিনিউয়াসলি ব্যথার ওষুধ খাওয়ানো হচ্ছে। এই যে কন্টিনিউয়াসলি ব্যথার ওষুধ খাওয়ানো হচ্ছে, আপনি জানেন যে আমাদের দেশে কিডনি ফেলিওর সংখ্যা কি পরিমাণ, এবং এই কিডনি ফেলিওরের 1 নম্বর একটা কারণ কিন্তু দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাওয়া। এবং এটা অনেক রিসার্চ রয়েছে যে এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আমাদের পেশেন্টগুলোর এই কিডনি ফেলিওর বা কিডনি বিকল হয়ে যাওয়া এই অসুখটা তৈরি হচ্ছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। যদি আমি ছোট্ট কোনো একটা প্রসিডিওরের মাধ্যমে তার ব্যথা নিরাময় করতে পারি, তাহলে অবশ্যই তাকে কিডনি ব্যথার ওষুধ খাওয়ানো উচিত না, এটা আমি মনে করি। এবং রুগীদেরও উচিত হবে না লম্বা সময় বসে ব্যথার ওষুধ খাওয়া। কারণ আপনি জানেন যে বিশেষ করে যারা একটু বয়স্ক পেশেন্ট, যাদের একটু কার্ডিয়াক প্রবলেম অথবা তার ডায়াবেটিসের প্রবলেম আছে, এই এমনি হয়তো কিডনি একটু ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু আরেকটা বিরতির সময় হয়ে গেছে। তো সার্জিক্যাল চিকিৎসাগুলো আমরা আসলে তৃতীয় পার্টে হয়তো কথা বলবো। একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম মেরুদণ্ডের আধুনিক সার্জিক্যাল চিকিৎসা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর নুরুজ্জামান খান, সহযোগী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ডক্টর নুরুজ্জামান, আমরা বিরতির আগে রোগের প্রকারভেদ, রোগ কিভাবে হয়, তারপরে সমস্যা কি হয়, রোগ নির্ণয় কিভাবে, এগুলো নিয়ে কথা বললাম। এবার একটু যদি আপনি সরাসরি আসেন যে সার্জিক্যাল চিকিৎসা, আধুনিক যে সার্জিক্যাল চিকিৎসাগুলো আছে মেরুদণ্ডের, সেটা নিয়ে একটু যদি কথা বলেন। ধন্যবাদ। আধুনিক চিকিৎসা বলার আগে ট্রেডিশনাল চিকিৎসা তো অবশ্যই বলা উচিত, তাই না? বলুন। তো আমরা আগেই বলেছি যে অনেক অসুখেই কিন্তু আমরা শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করি। তো এখন যেসব রোগের ক্ষেত্রে সার্জারি লাগে, যেমন ধরেন একজনের টিউমার হলো, তো টিউমারের ক্ষেত্রে তাকে অবশ্যই সার্জারি করতে হবে, বের করতে হবে। হ্যাঁ, টিউমার। তো আমরা যেটা ট্রেডিশনালি যেটা করতাম যে বড় করে কেটে অপারেশন করতাম, এখন আমরা ছোট করে কেটে কিন্তু অপারেশনটা করতে পারি টিউমারের ক্ষেত্রেও। মানে যতটুকু আমার ঠিক প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে কেটে আমরা করতে পারি। আবার যদি ধরি যে আমরা এই স্পন্ডিলোলিস্থেসিস যেটা বললাম, যে হাড়গুলো সরে গিয়েছে তো বা হাড় ভেঙে গিয়েছে, এরকম যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেক বড় করে না কেটে শুধুমাত্র স্ক্রু লাগাতে হয়। এই প্রবলেমগুলোতে কিন্তু স্ক্রু দিতে হয়। তো এই যে হাড় দুটো সরে গিয়েছে, সেই হাড় দুটোর ভিতরে দুই দিক থেকে আমরা স্ক্রু দিয়ে এটাকে আমরা ফিক্স করে দেই। তো এই স্ক্রু লাগানোর পদ্ধতিটা এখন নতুন একটা পদ্ধতি আসছে, এটাকে বলি আমরা মিনিমালি ইনভেসিভ স্ক্রু ফিক্সেশন অ্যান্ড এন্ডোস্কোপিক ফিউশন। অর্থাৎ তার শুধুমাত্র কয়েকটি ছিদ্র করেই এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। পুরোটা কাটারও প্রয়োজন পড়ে না, কারণ এখানে যখন আমরা পুরাটা কেটে ফেলি, এখানে মাসেলগুলোকে কিন্তু সরাইতে হয়। তো মাসেলগুলোকে হাড় থেকে যখন মাসেলগুলোকে সরিয়ে ফেলি, ওই মাসেলগুলোর কিন্তু ব্লাড সাপ্লাইটা নষ্ট হয়ে যায়। আর ওখানে পরবর্তীতে যখন হিলিং হয়, ফাইব্রোসিস হয় এবং মাসেলগুলো অ্যাট্রফি মানে শুকিয়ে যায়, পরবর্তী দেখা যায় যে আরও কিছু প্রবলেম তৈরি হয়। সেই কারণে যদি আমরা মিনিমালি ইনভেসিভ বা ছোট করে ফুটা করেই যদি আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে রোগী খুব আর্লি, খুব দ্রুত সুস্থ হয়ে যায়, খুব দ্রুত সময়ের ভিতরে সে বাড়ি চলে যেতে পারে এবং তার কাজে ফিরে যেতে পারে। এটা একটা খুবই আধুনিক একটা পদ্ধতি। ইভেন আমরা এখনো হয়তো রোবট শুরু করতে পারিনি, খুব অচিরে হয়তো আমরা আশা করছি যে আমাদের দেশেও আমরা রোবোটিক সার্জারি শুরু করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রোবটের মাধ্যমে কিন্তু স্ক্রুগুলো আরও সহজে, আরও নিখুঁতভাবে আমরা এটাকে ফিক্স করতে পারি। তো এই স্ক্রু লাগানোর এই পদ্ধতি ছাড়া আরও যেটা সবচেয়ে কমন মেরুদণ্ডের যে প্রবলেমগুলো আমি বলেছিলাম, যে ডিজেনারেটিভ পদ্ধতি, যে ডিজেনারেটিভ সমস্যা বা বয়সজনিত ওয়ের অ্যান্ড টেয়ার বা ঘর্ষণজনিত যে প্রবলেমগুলো হয়, তার ভিতরে তার ভিতরে আসবে আপনার ডিস্ক প্রোলাপস বা পিএলআইডি, যেটা অনেকেই কিন্তু জানে যে পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস বা হাড় বৃদ্ধি পাওয়া, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এই যে প্রবলেমগুলো বলি আমরা, এগুলো সবই ডিস্কের সমস্যা। পাশাপাশি আপনার এই ডিস্কের সমস্যা ছাড়াও আরও কিছু প্রবলেম রয়েছে ওখানে। এই প্রবলেমগুলো যেমন ক্যানেল স্টেনোসিস, যে নালীটা ছোট হয়ে গিয়েছে, তো এই প্রবলেমগুলো কিন্তু আমরা খুব সিম্পল একটা ওয়ে দিয়ে ভালো করতে পারি। যেমন আগে ট্রেডিশনাল যে অপারেশন, সেই অপারেশনটাকে রুগীকে অজ্ঞান করে বড় করে কেটে ওখানে হাড্ডিগুলো কেটে তারপরে ভিতর থেকে এই সমস্যাগুলো সমাধান করা হতো এবং রুগীকে দেখা যাচ্ছে 5-7 দিন হাসপাতালে থাকতে হচ্ছে। অনেক সময় ইনফেকশন হতে পারে বা এত কাটাকাটি করার জন্য তার অপারেশনের পরবর্তীতে অনেক ধরনের জটিলতা, দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী অনেক ধরনের সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে। আর যদি ডিস্কের সমস্যায় ইনফেকশন একবার হয়, এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয়। তো সেই কারণে দেখা যাচ্ছে অনেকদিন হাসপাতালে থাকতে হয়, অনেকদিন অ্যান্টিবায়োটিক আইভি নিতে হয় যাতে ইনফেকশন না হয় ইত্যাদি। কিন্তু এই প্রবলেমগুলোই কিন্তু সমাধানের জন্য, বা এই যে আমাদের অনেক রোগী কিন্তু ভয় পায় যে সার্জারি করতে চায় না মেরুদণ্ডের সমস্যা। এটা তো একটা বড় সমস্যা, যে আপনি যখনই বলবেন যে মেরুদণ্ডের অপারেশন করতে হবে, তখন সবাই মনে করে যে এটাতে রোগ ভালো হয় না। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটার কারণই হলো যে আমাদের যে ট্রেডিশনাল অপারেশন, সেই ট্রেডিশনাল অপারেশনে অনেক কমপ্লিকেশন হয় বা হতে পারে, এবং যেহেতু অনেক বড় করে কাটা হয়, ওখানে হাড় কেটে ফেলানো হয়, ওখানে একটা আনস্টেবল, পরবর্তীতে আবার আনস্টেবল ওই জায়গা, মানে আগে যেটা বলছিলাম যে তার সরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে স্ট্যানোসিস বা ক্যানেলটা ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নার্ভগুলো শুকায় যেতে পারে, ইনজুরি হতে পারে, ইনফেকশন হতে পারে। এই সব ভয়ের জন্য ইভেন প্যারালাইসিসও কিছু রোগীর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন হতে পারে ওপেন সার্জারি বা কেটে অপারেশনের ক্ষেত্রে। তো সেই কারণে রোগীরা কিন্তু ভয় পায় এবং অপারেশন করতে চায় না।
তো কিন্তু এখন যেটা আধুনিক যে চিকিৎসাটা পদ্ধতি আসছে সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, যেটাতে আপনার ছোট্ট একটা ফুটা, মানে কতটুকু কাটতে হবে, মানে 6 to 7 মিলিমিটার। আপনি জানেন যে মিলিমিটার কতটুকু, মানে 1 সেন্টিমিটার অর্ধেক। হ্যাঁ, 1 সেন্টিমিটারে অ্যাকচুয়ালি 1 সেন্টিমিটারে 25 মিলিমিটারে 1 সেন্টিমিটার, সরি 25 মিলিমিটারে 1 ইঞ্চি। হ্যাঁ, তো তাইলে চিন্তা করেন 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ এরকম একটা পরিমাণ চামড়াতে শুধু কাটতে হয়। আর তারপরে কিন্তু কিছু কাটতে হয় না, আমরা যে চিকন যে দূরবীন যন্ত্রের মাঝখানে কিন্তু ছিদ্র থাকে বিভিন্ন কাজকর্ম যন্ত্রপাতি ঢুকিয়ে কাজকর্ম করার জন্য, এবং দূরবীন যন্ত্রের সামনে ক্যামেরা থাকে। তো আমরাও সেই দূরবীন যন্ত্রটা এত ছোট্ট একটা ছিদ্র ভিতরে দিয়ে মেরুদণ্ডে পাস করে দিই, দিয়ে তারপর কম্পিউটারে বা মনিটরে আমরা ওই জিনিসটা দেখে ভিতরে ওই চ্যানেল দিয়েই আমরা কাজ করি। এবং এই অপারেশনটায় আপনি জানেন যে এই অপারেশনটায় আমাদের কোনো রোগীকে অজ্ঞান করা লাগে না, শুধু ওই মেশিনটা আমরা যেখান দিয়ে দিচ্ছি সেখানে শুধু অবশ করে নিতে হয়, অথবা এটা একদম লোকাল অ্যানেস্থেসিয়া, অনেক একেবারে লোকাল, টোটালি লোকাল অ্যানেস্থেসিয়া। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ইপিডুরাল অ্যানালজেসিয়া, সেটাও লোকালের মতোই, কারণ ওখানে শুধু ব্যথাটা কমে কিন্তু তার মোটর বা অ্যাক্টিভিটিস বা শক্তিটা সে নড়াচড়া করতে পারে। এবং এই যে সে পা নড়াচড়া করতে পারে, এটা আমাকে গাইড করে যে আমি তার নার্ভে বা ইনজুরি করছি কিনা বা তাকে টাচ করলাম কিনা নার্ভটাকে। কারণ অনেক সময় দেখা যায় যে ভিতরে একটু হেজি হয়ে যায় ব্লাডের জন্য, তখন রোগীর ফিডব্যাক আমাকে গাইড করে যে সমস্যা হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা। সে কারণে লোকাল অ্যানেস্থেসিয়ায় এই অপারেশনটা অনেক নিরাপদ, এবং যেহেতু এটা কন্টিনিউয়াস একটা ওয়াটার ইরিগেশন সিস্টেমের ভিতরে অপারেশন করা, এবং এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেমের ভিতরে অপারেশন করা হচ্ছে, সুতরাং বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, মানে বাইরে জীবাণু কিন্তু ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা ক্লোজ একটা ক্যাভিটির ভিতরে অপারেশন হচ্ছে। এবং ওইখানে আপনার কন্টিনিউয়াসলি ওয়াটার ইরিগেশন হচ্ছে, মানে এক সাইড দিয়ে ওখানে আমরা স্যালাইন ঢুকাচ্ছি, আর এক সাইড দিয়ে ওয়াটার স্যালাইনটা বের হয়ে যাচ্ছে। সুতরাং ওখানে যদি কোনো সামহাও কোনো ওয়াশ আউট হয়ে চলে আসবে। সেই কারণে আমরা বলি যে এন্ডোস্কোপিক সার্জারি জিরো ইনফেকশন রেট, এটা একটা আরেকটা অ্যাডভান্টেজ, বড় অ্যাডভান্টেজ। এবং এই অপারেশনটা যেহেতু কাটাকাটি করা হয় না, তো সুতরাং দেখা যাচ্ছে যে শর্ট টার্ম, মানে স্বল্প মেয়াদী এবং কমপ্লিকেশন থাকে না। এবং দেখা যাচ্ছে যে সাধারণত এই অপারেশনগুলোতে দিনে দিনে চলে যেতে পারে, কিন্তু আমি সাধারণত একটা দিন রাখি, দূর দূরান্ত থেকে একই দিনে যেতে পারে। এবং আপনার শুধুমাত্র আমরা 2টা বা 3টা অ্যান্টিবায়োটিক, আইভি অ্যান্টিবায়োটিক দেই, তারপরে কিন্তু রুগীটা বাসায় যেতে পারে এবং মুখে অ্যান্টিবায়োটিক খেয়ে সে কমপ্লিটলি সুস্থ থাকতে পারে। এবং সেক্ষেত্রে আমরা সাধারণত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ তাকে একটু রেস্ট দেই, তারপরে খুব স্বল্প সময়ের মধ্যেই সে সুস্থ হয়ে তার কাজে ফিরে যেতে পারে। তো এই যে অল্প সময়ের মধ্যেই কাজে ফিরে যাওয়া, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আপনি জানেন যে অর্থোপেডিক্সে আগে আপনার মানে শিক লাগিয়ে পাটাকে টানা দিয়ে রেখে দিত। আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি যে 1 মাস ধরে সে শোয়ায় রাখছে, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার খুব অল্প দিনে 5 দিন 10 দিনের ভিতরে সে অপারেশন করে বাসায় চলে যাচ্ছে চলাফেরা করতে। সুতরাং এই যে দ্রুততম সময়ের মধ্যে কাজে ফিরে যাওয়া, এটা কিন্তু আমাদের চিকিৎসার একটা অন্যতম একটা ইস্যুস বা একটা বিষয়। তো এই যে আমাদের যে ভয় যে অপারেশন করলে রুগীরা খারাপ হয়ে যায়, এই ভয় থেকে বের হয়ে যাওয়ার কিন্তু এখন সময় এসেছে। এখন আমরা কিন্তু খুবই স্বল্প সময়ের মাধ্যমে এবং অনেক নিরাপদে পেশেন্টকে সুস্থ করে তুলতে পারি। ইভেন আপনি জানেন যে যেহেতু এটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করি, সেই কারণে 100 বা 150 পাউন্ডের পেশেন্টও কিন্তু আমরা অপারেশন করি বা করতে পারি। আবার একইভাবে যে 100-র বেশি বয়স এরকম রোগীও কিন্তু আমরা অপারেশন করতে পারি, যেহেতু অ্যানেস্থেসিয়ার জনিত কোনো সমস্যা নাই। এবং আপনি জানেন যে অ্যানেস্থেসিয়ার জনিত আরও অনেক যে প্রবলেমগুলো আছে সেগুলো থাকলেও কিন্তু আমরা এই অপারেশনগুলো করতে পারছি। সুতরাং এখন যে মেরুদণ্ডের সমস্যায় মানুষ যে ভয় পেয়ে করবে না, এই যুগ কিন্তু শেষ। এখন অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সবাই মনে করে মেরুদণ্ডের সমস্যা হয়েছে, সম্ভবত এই দেশে চিকিৎসা হবে না, সুতরাং দেশের বাইরে চলে যেতে হবে। আমাদের দেশে এই চিকিৎসাগুলো এখন কিরকম ভাবে আছে এবং ঢাকার বাইরেও কি এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল কিনা সেটা একটু বেসিক আপনাকে বুঝতে হবে যে এই যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, এটা একটা নিউয়ার ইন্টারভেনশন, বিশেষায়িত একটা পদ্ধতি এবং নতুন একটা পদ্ধতি। তো একটা নতুন সিস্টেম অ্যাডাপ্ট করার জন্য কিন্তু একটু সময় লাগে। এটা শুধু আমার দেশ না, বাইরের সব দেশের জন্যই এটা একটু সময় লাগে। আপনি যদি নিজের দেশেই আপনি না জানেন যে কে আপনার
জন্য বেস্ট ডক্টর, তাহলে আপনি দেশের বাইরে যেয়ে কিভাবে জানবেন যে কে আপনার জন্য বেস্ট ডক্টর? কেউ একজন বলে দিল শুনে শুনে চলে গেছে, সেটা তো আপনি দেশের ভিতরেও আপনাকে কেউ বলে দিল শুনে যেতে পারেন। তো সুতরাং আপনার ঘরের মানুষকে আগে চিনতে হবে, তারপর আপনি অন্য কিছু। তো আমাদের দেশে এই সার্ভিসটা কিন্তু এখন মোটামুটি অ্যাভেলেবেল। আমি গত 10 বছর ধরে এই সার্ভিসটাকে পায়োনিয়ারিং করছি এই দেশে, এবং বেশ কিছু মানুষ, বেশ কিছু চিকিৎসক কিন্তু এখন তৈরি হয়েছে, তারা কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি শুরু করেছে এবং তারা করছে। সুতরাং আপনি এই দেশে কিন্তু এই সার্ভিসগুলো মানে নিশ্চিন্তে নির্ভাবনায় নিতে পারেন, এটার জন্য আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ইভেন আমি অনেকেই দেখেছি যে বাইরে গিয়েছে এন্ডোস্কোপি করার জন্য, দেখা গেল সে ওপেন সার্জারি করে কেটে চলে আসছে। আমি নিজেই পেয়েছি এরকম বিষয়গুলো, কারণ আপনি তো জানেন না যে কোনটা কি, আপনাকে হয়তো অজ্ঞান করছে, তারপরে আপনি জানেন না কি বিষয়গুলো। তো সুতরাং এটা আমি মনে করি যে আমাদের দেশে এখন অনেক উন্নত চিকিৎসা হচ্ছে, সুতরাং এই সব চিকিৎসার জন্য আপনি দেশে নিশ্চিন্তে চিকিৎসাটা নিতে পারেন। জি, আরেকটা বিষয় হচ্ছে যে এইটা মানে চিকিৎসা পরবর্তী যে রিহ্যাবিলিটেশন আমরা যেটাকে বলি, বা ব্যায়াম করা, অনেকে মনে করেন যে এটা অনেক দীর্ঘ সময় লাগে, সেটা সম্পর্কে একটু যদি বলেন যে রিহ্যাবিলিটেশন প্রসেসটা কেমন? এখন এই রিহ্যাবিলিটেশনের যে বা ফিজিওথেরাপির যে কথাটা বলি আমরা, অনেক সময় আমাদের দেশের ক্ষেত্রে শুধু না, এটা বাইরের দেশেও অনেক সময় এরকম হয় যে পেশেন্টটা যদি সরাসরি রিহ্যাবিলিটেশনে যায় তখন কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। আপনাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে একজন ডক্টরের পরামর্শে, তার নির্দেশনা অনুযায়ী যেতে হবে। তো এখন যদি আপনার সার্জারি লাগে, সার্জারি পরে ডেফিনেটলি রিহ্যাবিলিটেশন লাগে, শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, বিশেষ করে ডিপেন্ড করে যে তার প্রিভিয়াসলি কি ধরনের প্রবলেম ছিল, প্রিভিয়াসলি তার সার্জারির আগে কি রকম প্রবলেম ছিল, বা সার্জারির পরে কতটুকু তার ইমপ্রুভমেন্ট বা রয়ে গেল, প্রবলেমটা রয়ে গেল কতটুকু, সেটার উপরে। যেমন একজনের ধরেন পায়ের শক্তিটা ছিল না, বা ফুট ড্রপ বা পা পড়ে গিয়েছিল অসুখের জন্য, তো আমি সার্জারি করার সাথে সাথেই তো সেটা ইমপ্রুভ করবে না, আপনি জানেন। তো এটা তো একটা সময়, টাইম একটা ফ্যাক্টর, এবং কতদিন ধরে প্রবলেমটা ছিল, তার নার্ভটা কি পরিমাণ ইনজুরি হয়ে আছে, যেটা এর স্থায়ী ইনজুরি হয়ে গেছে, স্থায়ীভাবে ড্যামেজ হয়ে গেছে কিনা, এগুলোর উপরে ডিপেন্ড করে। তো তখন এই রুগীটারে কিন্তু ডেফিনেটলি রিহ্যাবিলিটেশন লাগে, বা ফিজিওথেরাপি, লম্বা সময় ফিজিওথেরাপি লাগে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। আদারওয়াইজ যদি কোনো এই ধরনের নিউরো ডেফিসিট বা বড় ধরনের কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার খুব অল্প কিছু আমরা এক্সারসাইজ দিয়ে দেই এবং বুঝায় দেই যে তার লাইফস্টাইল কিছু মডিফিকেশন দেই, যে আপনি এইভাবে চলাফেরা করবেন, তাহলেই হয়, তাহলে আলাদা করে রিহ্যাবিলিটেশন লাগে না। জি, এটা আপনি জানেন। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে এখন জানতে চাইবো যে মেরুদণ্ডের যত্ন আমি কিভাবে নিব, খুব সংক্ষেপে যদি একটু বলেন, 2 মিনিট সময়। ধন্যবাদ। মেরুদণ্ডের যত্ন, আপনি জানেন যে নেক্সট মান্থে আমাদের একটা মেরুদণ্ডের ওয়ার্ল্ড স্পাইন ডে এরকম রয়েছে। তো এবারের স্পাইন ডের প্রতিপাদ্য বিষয় হলো সাপোর্ট ইউর স্পাইন। তো আমরা আমাদের সোসাইটি অফ নিউরোসার্জারি থেকে আমরা আগামী মাসে 16 তারিখে মেরুদণ্ডের সমস্যার জন্য আমরা একটা যে ওয়ার্ল্ড স্পাইন ডে, তার একটা প্রোগ্রাম করব। তো এই সাপোর্টিভ স্পাইন মানে আপনার মেরুদণ্ডের যত্ন নিতে হবে, মানে সাপোর্ট দিতে হবে। যেমন ধরেন আপনি বসে আছেন, কিভাবে আপনার বসার ভঙ্গিটা ইম্পর্টেন্ট, বসার ভঙ্গিটার সাথে ঘাড়ের বসার ভঙ্গি, যেমন আপনি কম্পিউটারে যদি কাজ করেন বা সারাদিন যদি আপনি এইভাবে বাঁকা হয়ে মোবাইলে কাজ করেন, তাহলে কিন্তু আপনার নেক পেইন হবে, বা কম্পিউটারে যদি এমনি করে কাজ করেন, আপনার বা পড়ালেখা করেন ঘাড় বাঁকা করে আপনার, সেই জন্য সাপোর্ট ইউর স্পাইন মানে আপনার স্পাইনটাকে যে পশ্চারে থাকা উচিত, ব্যাড পশ্চার রাখা যাবে না, কারেক্ট পশ্চার বা হেলদি পশ্চারে, বা বসার ভঙ্গি, পশ্চারের অর্থ তো আপনি জানেন, বসার ভঙ্গিটা বা দাঁড়ানোর ভঙ্গিটা আপনি কারেক্ট করবেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো হবে না। যেমন ধরেন আপনি যদি কম্পিউটারে বসেন, আপনি কম্পিউটারে বা টেবিলে বসলে আপনার টেবিলটার সামনে আপনি এটাকে আপনার বডিটাকে নিয়ে আসবেন, পিছনে আপনার এরকম চেয়ারের সঙ্গে আপনার পিঠটাকে সাপোর্ট দিয়ে রাখবেন এবং একটা ব্যাক রেস্ট দিয়ে রাখবেন, এবং আপনি লম্বা সময় বসে থাকবেন না, কিছু সময় উঠে একটু হাঁটবেন, আবার বসবেন, এরকম একটা আপনার যদি আপনি হেলদি স্পাইন বা সাপোর্ট আপনি মেনে চলেন, আপনি ডেফিনেটলি আপনার স্পাইনে কোনো প্রবলেম হবে না, আপনি ভালো থাকবেন। আর কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি স্পাইনে কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জগুলো আসে, যেমন ধরেন স্মোকিং, অ্যালকোহল, এগুলোতে কিন্তু মেরুদণ্ডের সমস্যা, এগুলোতে অ্যাভয়েড করতে হবে। স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর যেমন ধরেন যে ওয়েট ক্যারি করা, ওজন বহন করা, এটাও কিন্তু একটা ইস্যুস এই মানে মেরুদণ্ডের সমস্যা হওয়ার জন্য। তাছাড়া আঘাত লাগা, বা যেগুলো যারা ড্রাইভার বা আপনার জার্নি করে সবসময়, বিশেষ করে আমাদের খারাপ রাস্তায় যে বাম্পিং হচ্ছে খারাপ ট্রান্সপোর্টে, সেগুলোতে কিন্তু মেরুদণ্ডের প্রবলেম হতে পারে। সুতরাং এই সবগুলো জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, কারণ একটা প্রবলেম হয়ে যাওয়ার পরে
সেটাকে ভালো করা, তার থেকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জি, ডক্টর নুরুজ্জামান খান, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা অনেক কিছু জানলাম মেরুদণ্ডের সমস্যা এবং তার আধুনিক সার্জিক্যাল চিকিৎসা সম্পর্কে। আগামীতে হয়তো আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।